রাম। আমি প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের বালক ব্রহ্মচারী RNR চ্যানেলের পক্ষ থেকে জানাই বৈদিক অভিনন্দন রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। একদিন আমরা কয়েকজন নদীর পাড়ে বসে আছি। হঠাৎ দেখি ঠাকুর নদীর ওপর দিয়ে হেঁটে আসছেন। আমাদের কাছে এসে হেসে বললেন, তাকিয়ে তাকিয়ে তোরা কি দেখছিস? আমরা বললাম, দেখছি তোমাকে। ঠাকুর বললেন, ভাবছিস বুঝি কি করে সম্ভব? তবে শোন। একথা বলে তিনি আমাদের নিকটেই বসে পড়লেন এবং বলতে লাগলেন, একটা লোক জাম্প দিয়ে 2 হাত উঠতে পারে, চেষ্টা করলে 8 হাতও ওঠা যায়, আবার এর ভেতর চেষ্টা করলে ডিগবাজিও খেয়ে নেওয়া যায়। তাতে কি বোঝা যায়? মনের একাগ্রতা, কর্মমিশ্রিত দেহের সঞ্চালন এবং সেই অনুযায়ী সমস্ত দেহের পার্টগুলো তার মুভমেন্ট মতো কার্যকরী করে নেওয়ার দিকের অবস্থার মতন হয়ে দাঁড়ায়। এই অবস্থার মতন করে নেওয়ার যে সাধনা, তার প্রচেষ্টাই হচ্ছে জীবগণের জনগণের। এই যে শূন্যে অতটুকু ওঠা এবং তার ভেতর যতটুকু কার্যকরী হলো, তার ভেতর কি শক্তি ব্যয় হলো, সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গ, দেহের পার্টগুলো বায়ু করেই হোক, বায়ু সঞ্চালন করেই হোক, মনের সঞ্চালনেই হোক, 4-5 সেকেন্ডেই হোক, তার সে সময়টুকুর জন্য করে নেওয়া হলো। 1 সেকেন্ড যদি কেউ শূন্যে থাকতে পারে, 1 ঘন্টা থাকতে পারার ক্ষমতা তার মধ্যে থাকে, 20 ঘন্টা থাকার ক্ষমতাও তার ভেতর থেকে যায়। এর আগেই বলা বিরাট শক্তির পূর্বাভাস প্রথম স্তরেই পরিচয়। কনস্ট্যান্ট যে থাকতে পারে 1 সেকেন্ডে 5 সেকেন্ডের পরিচয় দিয়ে যাচ্ছে, একে স্বভাবজাত শক্তি বলবে। আমিও ঠিক তাই বলি, স্বভাবজাত, ইনবর্ন কোয়ালিটি। কথাটুকু মনে রেখো। সময়ের ধাপে ধাপে সাময়িক স্বীকার করে পরবর্তী শক্তিকে অস্বীকার করে পিছিয়ে যাবে না। বৃত্তির পরিচয় যতভাবেই তুমি দিয়ে যাও না কেন, সাময়িকভাবে সাময়িক নৃত্য করা ছাড়া কিছুই নয়। বস্তুত সত্য তোমায় ছাড়বে না, সবসময়ই যে স্থিত। তাই কম্পাসের মতো যত দিকেই তুমি ঘোরো না কেন, বিন্দুকে ছেড়ে তুমি কোনো দিকে যেতে পারবে না, বিন্দুও আবার তোমায় ছাড়বে না। তাই সীমাও অসীম ছাড়া নয়, অসীমই আবার সীমাতে রয়েছে, সুতরাং সীমা অসীম, 2 এক। পৃথিবী ঘুরতে যেই সময় লাগবে, তোমার বিন্দুটিও ঘুরতে সেই সময় লাগবে। একই সূত্রে গাঁথা আছে বলে। তাই বিরাট শক্তি সীমার মাঝে খেলেও অসীমেরই পরিচয় দিচ্ছে, আবার অসীমেই লীন হয়ে যাচ্ছে। এ যে আভাসেরই পূর্বাভাস। 1 সেকেন্ডের ধাপে তুমি মাটিতে পড়লে, 5 সেকেন্ড থেকে যদি মাটিতে পড়তে পারো, 10 সেকেন্ড থেকে যদি মাটিতে পড়তে পারো, তাতে তোমায় কি বুঝিয়ে দিচ্ছে? পড়ে যাওয়ার অবস্থাটা যে গতিতে টেনে আনছে, যে আকর্ষণে টেনে আনছে, সেই আকর্ষণের শক্তিকে সারপাস করে নেওয়া যায়। 1 সেকেন্ডে সারপাস করে নেওয়া যায়, কিন্তু তুমি বহুভাবে মনকে ব্যস্ত রেখেছো বলে পার্সেন্টেজ অফ মাইন্ড যে অনুযায়ী কনসেন্ট্রেশনে থাকবে, সেই অনুযায়ী সেই কোয়ালিটিগুলো বের হবে। কি সেকেন্ডে, কি মিনিটে, কি ঘন্টায় তুমি পার্সেন্টেজ অফ মাইন্ড বেশি ব্যয় করো, সেকেন্ড যখন ঘন্টা হবে, ঘন্টা দিন হবে, দিন সপ্তাহ হবে, সপ্তাহ মাস হবে, পার্সেন্টেজ ক্রমশই বাড়ছে। তোমরাই তো বলো, যদি মেজরিটি ভোট থাকে দেওয়া যায়, সে রাজা হতে পারে। কিন্তু রাজা হওয়ার শক্তি সবারই মধ্যে বিদ্যমান। জনসাধারণ মেজরিটি ইচ্ছে করলে যাকে তাকে রাজা বানাতে পারে। মনের কার্য গতিবিধি, জনসাধারণের মত বহু অবস্থায় এমনিভাবে ব্যাপ্তমান রয়েছে। জনসাধারণের প্রত্যেকটি যেন ভিখারির মতো হাত পেতে রয়েছে। বহু হাতের সম্মিলিত শক্তি এক হাতে অর্পণ করলেই হয় রাজা, নতবা থাকে প্রজা। রাজা প্রজা ভেদাভেদ শুধু বহু হস্তের সম্মিলিত মাত্রা বিশেষ।
তুমিও ঠিক তাই। আমার মনেও এমনিভাবে এসেছে, সমস্ত সঞ্চিত শক্তি একত্রিত হয়েই যখন রাজশক্তি, আবার প্রত্যেকটিতে যেমন রাজশক্তি বিদ্যমান, এই স্থিতশক্তি আবার একত্রিত হয়ে সেই শক্তিকে প্রকাশ করছে। তুমিও কিন্তু রাজা ছাড়া নও, সব কিছুই যে স্বভাবজাত, স্বভাবসিদ্ধ ভুলে যেও না। সুতরাং আমার জলে হেঁটে আসার গতিটুকু তার বাইরে নয়। তোমার 3.5 হাত লক্ষ দেহটি জলে ভেসে আসতে পারে নানা ব্যালেন্স, নানা অবস্থা বজায় রেখে। ঠিক মধ্যবিত্ত হয়ে তালুকদার হয়নি, জমিদারও হয়নি, তারপর তো বহু দূরে। আমার পা 1 বিঘত 2 আঙ্গুল, 3.5 হাতের কনসেন্ট্রেটেড ফোর্স তার মধ্যে ব্যয় করছি কিনা, তাই সমস্ত শক্তি সেইভাবেই খেলা করছে। কি শূন্যে, কি জলে, কি স্থলে, সর্ব অবস্থায়, সর্ব জায়গায় আমি মেজরিটি ফোর্স নিয়েই যে চলে যাই। শুধু তাই নয়, আরও অনেক আছে। একদিন আমরা কয়েকজন একটা বিরাট হলঘরে ঠাকুরের নিকট বসে আছি। ঘরের দরজা জানলা সব বন্ধ, আলো জ্বলছে। ঠাকুর বললেন, আমি একটু বহু দূরে যাব, তোরা একটু বসে থাক। কিছুক্ষণ পরে দেখলাম তিনি আসনে নেই, ঘরেও নেই। আস্তে আস্তে বরফ থেকে যেমন জল হয়ে যায়, জলে তাপ দিলে যেমন বাষ্প হয়ে মিশে মিশে যায় এবং তা যেমন বুঝতে পারা যায়, ঠিক তেমনি করে তিনি মিশে যাচ্ছেন দেখছি। এ কি স্বপ্ন না প্রত্যক্ষ? নিজেকে নিজে টিপে দেখছি আমি ঘুমন্ত না জাগ্রত। দেখলাম ঠিকই জেগেই আছি। তারপর কি করব ভাবছি। অনেক ভেবেচিন্তে পুরানো ভক্তদের জিজ্ঞেস করলাম কি করব। তারা বলল, চলো নদীর পাড়ে গিয়ে দেখি। কিছু ঘরে বসলো, কিছু নদীর পাড়ে গেলাম। জ্যোৎস্না ফুটফুট করছে। নদীর ওপার থেকে ঠাকুর চিৎকার করে বলছেন, আমায় নিয়ে যাও। নদীর এপার থেকে আমরা বললাম, কি করে আনবো? তুমি যেভাবে গেছো সেভাবে এসো। তখন তিনি ঠিক বেলুনের মতো হয়ে আমাদের সামনে এসে উপস্থিত হলেন। আমরা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আমাদের বললেন, চল ঘরে যাই। তারপর তিনি হাঁটতে হাঁটতে ঘরে গেলেন। আমরাও সাথে সাথে গেলাম এবং একে একে সবাই প্রণাম করে বসলাম। আমাদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, আচ্ছা ঠাকুর, এই যা দেখলাম এ কী করে সম্ভব হলো? তিনি বললেন, এই যে ভ্যানিশিং অবস্থাটা, এটা কি করে সম্ভব? তোমার মনের সঞ্চালন ক্রিয়া তোমার ওপর যেমন কার্যকরী হয়, কি সুস্থ কি অসুস্থ, শান্তি অশান্তি, বুঝ অবুঝ, যে কোনো দিক দিয়েই হোক না কেন, সমস্ত কিছুর পারদর্শিতা এ যে মনেরই। এই অবস্থাতে সমস্ত কার্যকলাপ হয়ে যাচ্ছে। এ মনই যখন বহুভাবে ব্যাপ্তমান হয়ে ছড়াচ্ছে, এখন বিক্ষিপ্ততার দিক দিয়েই হোক আর একাগ্রতার দিক দিয়েই হোক, এক দিক না এক দিক দিয়ে যাচ্ছে। ঘুমন্ত অবস্থায় চক্ষু উন্মিলিত অবস্থায় রয়েছে, সে কিন্তু দেখে না। আবার একটু নাড়া দিলে উন্মিলিত কিন্তু মুদ্রিত হলো না। সেই উন্মিলিত অবস্থায় হেসে কথা বলল। কি করে তা সম্ভব? চক্ষু কিন্তু নিজে দেখে না, দেহ নিজে নড়ে না, সব কিছু চলছে মনের সঞ্চালনে। আবার এই মন চলছে ইন্দ্রিয়াদির সঞ্চালনে। এই দ্বন্দ্বে প্রতিদ্বন্দ্বে, ঘাতে প্রতিঘাতে, ঘর্ষণে ঘর্ষণে যে সঞ্চালন হয়ে, তাহাই জীবনী শক্তির পরিচয় দিয়ে যাচ্ছে। প্রতি অণুতে, প্রতি ইন্দ্রিয়তে সবই যে মন, তার নামই যে দিয়েছে মন। এই যে চক্ষুকে দর্শন শক্তি, কর্ণকে শ্রবণ শক্তি, নাসিকাকে ঘ্রাণ শক্তি, জিহ্বাকে স্বাদ শক্তি, এইসব শক্তি মনোশক্তি হতেই যে বিকাশ। এই সূক্ষ্মতার ভেতর দিয়ে যদি মনের শক্তির প্রকাশ হতে পারে এবং সেই জাতীয় অণু পরমাণু যদি বিকশিত হতে পারে, দেহ আর কিরে চায়? সেই শক্তিকে যেতে মন দেহকে সেই অনুযায়ী করে নেয়। এটাই হচ্ছে রিয়েল ফাংশন অফ মাইন্ড। সর্বস্তরে সর্ব জায়গায় যে মনের গতি রে, ভুলে যাচ্ছিস কেন? তোমার সৃষ্টি মন হতেই যে, বৃত্তি নিবৃত্তি তুমিই তো তাহা। মন হতেই যে উদ্ভব, মনেরই যে ক্রিয়া, তবে তাকে যদি মন বলি ভুল হবে রে। সেই মনই যে তুই। তুই ভুলে যাচ্ছিস অস্থি চর্ম একটা সয়েলড পদার্থ দেখে। বুঝি কি করে তা সম্ভবে?
সেই রক্তকণিকা হতে চিন্তা করে দেখ দেখি কি করে তুই সয়েলে পরিণত হলি। মনের সঞ্চালনে, আবহাওয়ার অবস্থাতে যে কোনো সাহায্যেই হোক না কেন, এর আগেই তো বলেছি বহুত্বে একত্ব ও একত্বে যে বহুত্ব তাহা যে স্বভাবসিদ্ধ সহজাত, তুই যে তার মতো একজন রে। সুতরাং ভ্যানিশিং আর কি রে? আলো বলো, তাপ বলো, কিরণ বলো, যাই বলো না কেন, এ মনের গতি অনন্ত গতি। সেই গতি যে তুই নিজে স্বয়ং, তুই নিজেই যে মন। বহুভাবে ব্যাপ্তমান রয়েছিস বলে মেজরিটির দিকে একটা সাইডে কম খেলা করছিস, তাই তো তুই দেয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছিস। আমার বেলায় কিন্তু তা হয়নি। দেয়ালে যে অনন্ত সূক্ষ্ম ছিদ্র রয়েছে, তাই সব দেয়ালে আমার অবাধ গতি। এই মনরূপ যে দেহ, মেজরিটি যে দেওয়া আছে কি না, তুই মেজরিটি ভুলে যাস নে। মেজরিটি যে সবসময় দেওয়া, সে যে বহুত্বের একটি অবস্থা মাত্র। আর তুই কি করলি? চিন্তা করে দেওয়ালের ভেতর একটা দরজা তৈরি করলি, তাকে মেজরিটির একটা পরিচয় দিচ্ছিস, আসা যাওয়ার একটা পথ করছিস। এও যে শক্তি ছাড়া নয় রে। এরকম লক্ষ ভিখারির লক্ষ চাহিদা, বাবা একটি পয়সা দাও না, একত্র করে লক্ষ পয়সা হয়, জানিস তো? এই লক্ষ পয়সা দিয়ে যে কোনো লক্ষ্যকে লক্ষ্যভেদ করতে পারবি। ভ্যানিশিংয়ের বেলায়ও তাই, সমস্ত শক্তির বিকাশের বেলায়ও তাই। যা কিছু করুক না তাই। আমরা সবাই অবাক হয়ে শুনলাম, প্রাণে বেশ উৎসাহ পেলাম। তবে বুঝি আমাদেরও হবে। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।